বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটের মধ্যে আরও একটা এল ক্লাসিকো স্টার্ট হয়েছে, যে এল ক্লাসিকোতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকাবে নাকি রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকাবে, এবং ফ্রি সাইনিংয়ের মানে প্লেয়ারগুলোকে এনে 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 রিয়াল মাদ্রিদের মধ্যে এখন বস্তাবন্দি করা স্টার্ট করে দিছে। আমি বার্সেলোনা সাপোর্টার অবশ্যই, এবং বার্সেলোনা যে প্লেয়ারগুলো এখন টার্গেটের মধ্যে রাখছে, আপনার দেখেন গোর্ডনকে সাইনিং করাইছে, তারপরে বার্নার্দো সিলভা এখনও ওয়েটিংয়ের মধ্যে আছে, এবং হুলিয়ান আলভারেজ বার্সেলোনার মধ্যে আসা যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু মূল বিষয়টা রিয়াল মাদ্রিদ করলোটা কি, ডাম্প্রিস এবং ইব্রাহিমা কোনাটে এই দুইটা প্লেয়ারকে সাইনিং করাই ফেললো রিয়াল মাদ্রিদে। জোসে মরিনিও আসার পরে প্রথম কোপটা মারলো ডাম্প্রিসকে নিয়ে। রাইট ব্যাগের একটা ব্যাপার স্যাপার ছিল, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না। কারবাহাল চলে গেল, কারবাহালের যথেষ্ট বয়স হয়েছে, অনেকদিন দিছে রিয়াল মাদ্রিদকে, এবং কারবাহাল এখন নাই। আচ্ছা ঠিক আছে, কারবাহালের অ্যাবসেন্টে একটা ফিজিক্যালি স্ট্রেংথ, তারপরে আপনার এই যে ব্যাটেল করতে পারে মতন, যুদ্ধ করতে পারে মতন, এই যে মারামারি করার জন্য রিয়াল মাদ্রিদে যে প্লেয়ারগুলো দরকার, এখানে ড্যাম্প্রিসকে অবশ্যই দরকার ছিল, এবং জোসে মরিনিও তাকে নিয়ে আসছে। জোসে মরিনিওর আমলে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো যদি আপনি দেখেন, তাহলে প্রত্যেকটা খেলায় এল ক্লাসিকোতে মারামারি কাটাকাটি লাগালাগি এগুলো আছে এই জায়গার মধ্যে। ওকে ফাইন। এখন রিয়াল মাদ্রিদ তারা জোসে মরিনিওরে আপনার এই যে হেড কোচ করার পরে দুইটা বড় বড় ফিশ তারা নিয়ে নিল, যে ইব্রাহিমা কোনাটে লিভারপুলে দারুণ এক্সপেরিয়েন্স তার, এরপরে আপনার এই যে ডাম্প্রিস ইন্টার মিলানের হয়ে দারুণ সিজন পার করছিলেন, এবং ও মাই গড ও তো একদম পুরা ওয়ার্ল্ডের বেস্ট রাইট ব্যাক গত দুই সিজন ধরে দারুণ আলোচনা সমালোচনা হচ্ছিল ডাম্প্রিসকে নিয়ে। তো এরপর একটা বিষয়ে যখন আসলাম, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্সিয়াল একটা ব্যাপার স্যাপার। পাপা পেরেজ তিনি প্রেসিডেন্টের মধ্যে থাকবে কিনা, বা তিনি আর কতদিন আপনার রিয়াল মাদ্রিদকে লিড করবেন, একটা হট্টগোল স্টার্ট হয়ে গেছে। এখন তিনি কি প্রেসিডেন্টের মধ্যে আদৌ থাকবে কিনা, তিনি প্রেসিডেন্টে থাকার জন্য কি কি করতেছেন দেখেন। তিনি প্রেসিডেন্টে থাকার জন্য আজকে যদি ওরে সাইনিং করানোর রিও মার্দে কালকে রাত্রে 10টা বাজে ওরে সাইনিং করে দিচ্ছে, এরপরে আরও একটা প্লেয়ার সাইনিং করাইলো। এখন আমার মতে এই যে প্যারেস যে প্রেসিডেন্টের মধ্যে আছে, তার অবস্থানটা সে যে রিয়েল গ্যাংস্টার আপনার ক্লাব প্রেসিডেন্টের, এটা তো তিনি তার কাজকর্মে প্রমাণ দিচ্ছেন, এবং তাকে তার স্থান থেকে সরানো এত সহজ নয়, সেটা ও প্রমাণ করে দিচ্ছে আবারও। যাই হোক, ওদিকে আর না যাই। এখন বার্সেলোনা 1:1 যে ফিনান্সিয়ালের ব্যাপার স্যাপার ছিল, ওটা থেকে আসার পর বার্সেলোনা এখন রীতিমতো বলতেছে যে আমি এখন বিল গেটস, এখন আমার থেকে বড় বিল গেটস আর কেউ নাই। আমাদের বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট লাপোর্তা, তার ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার গোর্ডনকে, তাকে সাইনিং করাইলো। এখন বড় বড় দুইটা কোপ মারতে যাইতেছে, একটা হচ্ছে আপনার এই যে কি হুলিয়ান আলভারেজ এবং বার্নার্দো সিলভা। আচ্ছা ঠিক আছে, মানলাম বার্সেলোনার অ্যাটাকিং লাইনে আপনি যদি দেখেন, বার্সেলোনার মধ্যে অ্যাটাকিং লাইনের মধ্যে সব প্লেয়ার মোটামুটি ব্যালেন্স আছে, তাহলে বার্সেলোনার মনোযোগ দেওয়া উচিত কোথায়? বার্সেলোনার মনোযোগ দেওয়া উচিত হচ্ছে যে আপনার ডিফেন্সে। ডিফেন্ডার লাইনের মধ্যে ভাই রোনাল্ড আরাউহো, তারপরে এই যে কোভার্সি, এই ওদের যেটা আছে, তারপরে এরিক গার্সিয়া, ওরা যারা আছে ওদের সাপোর্টিভলি আরও একটু স্ট্রংভাবে দলটাকে লিড করতে পারে মতন এরকম কয়েকজন ম্যাচিউর ডিফেন্ডারকে সাইনিং করালে তো ভালো হইতো। গার্ডিওয়ালকে চাইছিল ম্যানচেস্টার, এটা কতটুকু কি হয়েছে না হয়েছে এটা সম্পর্কে আমরা জানি না। আচ্ছা যাই হোক, এই যে হুট করে বারবার অ্যাটাকের দিকে যাই ঢুকা, এই যে বার্সেলোনার যতগুলা বিগ টার্গেট, যতগুলা বিগ সাইনিং সবগুলাই ফ্লপ। আপনার কতিনিও, গ্রিজম্যান, ওসমান ডেম্বেলে, এগুলো ফ্লপ অ্যান্ড ফ্লপ। আবারও একটা টার্গেটে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার হুলিয়ান আলভারেজ, কোনো দরকার নাই তো। প্রত্যেকবারই তো ডিফেন্সের বোলের কারণে বার্সেলোনা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে ধরা খায়, এটা কি কোনো শিক্ষা হয় নাই? বার্সেলোনার নতুন ডিফেন্স, নতুন জেনারেশন যেটা এখন রাইট নাও, এই ফ্রেশ একটা জেনারেশন, এবং এটাতে সবগুলা ইয়ং ট্যালেন্টে ভরপুর। অ্যাটাকিং লাইন তো সেফ, এই খেলায় প্রত্যেকটা খেলার মধ্যে অ্যাটাকিং লাইন তো সেফ ছিল। যতগুলা ভুল হয়েছে সবগুলো তো ডিফেন্সের বলেই। ইন্টার মিলানের সাথে গত বছর যেই খেলাটা, ওটাতে ডিফেন্ডারদের বলে ম্যান মার্কিনে এত উইকনেস, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তো প্যারিস অ্যান্ড জার্মান ভার্সেস বার্সেলোনা হইতে পারতো। তো এটা তো ডিফেন্ডারের ভুলগুলো কি চোখে দেখা না? আমি তো জিনিসটা বুঝতে পারতেছি না। এরপরে আপনার এই যে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের মধ্যে কি হইলো জিনিসটা আপনি দেখেন। তো বার্সেলোনা এগুলো থেকে শিক্ষা না নিলে তো
যতই রাইভালারি আপনার দেখেন, এই যে প্যারেস আসার সাথে সাথে এই যে কারবাহাল চলে যেতেছে, কারবাহালের অ্যাগেনস্ট আর একটা রাইট ব্যাক সাইনিং করাইছে, ট্রেন্ট আলজান্ডার মোটামুটি ফর্মটা যেমন তেমন করে যাইতেছে, ওই জন্য ডামফ্রিজকে সাইনিং করাই ফেললো, কোনাটেকে সাইনিং করাই ফেললো, ডেভিড আলাবা, তারপরে নাচো, এই সেই তারা যে একটু যেহেতু উইক, তাদেরকে সাপোর্ট করার জন্য কোনাটেকে সাইনিং করাই ফেললো। তাহলে বার্সেলোনা করাটা কি আমি আসলে বুঝি না মাঝে মধ্যে। বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ অবশ্যই রাইভাল, কিন্তু ট্রান্সফার মার্কেটের মধ্যে টার্গেট করার ক্ষেত্রে আপনি দেখেন বার্সেলোনা বারবারই সঠিক প্লেয়ারটাকে টার্গেট করতে পারে না, এদিক থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ বারবার এগিয়ে যায়। পাপা প্যারেস হয়তোবা এই এই যাত্রায় যদি কোনোভাবে টিকে যায়, পরের যাত্রায় হয়তোবা রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট থেকে চলে যাইতেও পারে, কিন্তু বার্সেলোনার প্রেসিডেন্ট যিনি আছেন তিনি কি দেখে না যে এই যে দলটার আসলে কি প্রয়োজন? কোচ তো ঠিক আছে, কোচ যেভাবে সেভাবে করে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আপনি আসলে কি মনে করেন এই বার্সেলোনার ক্ষেত্রে অ্যাটাকিং দিক থেকে মনোযোগ না দেখে ডিফেন্ডার দিক থেকে মনোযোগ দেওয়াটা ইম্পর্টেন্ট নয় কি?